সুপ্রীতি তার নিজ রুমে একা বসে টিভি দেখছে। তার বাসার বাহিরে ছোট বাচ্চা থেকে বড় মানুষ সকলেই রং খেলায় মেতে উঠেছে। কেবলমাত্র সে একা তার বাসায় বসে আছে। আসলে এটি সুপ্রীতিদের বাসা বললে ভুল হবে, এটি তার মামার বাসা। অনেক ছোটবেলায় তার বাবা মা এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই সে তার মামার বাসায় থাকে। সুপ্রীতি সেই ছোটবেলা থেকেই অন্য সকল মেয়েদের থেকে একেবারেই আলাদা। আর এর প্রধান কারণ হল খুব অল্প বয়সে তার বাবা মাকে হারানো। সুপ্রীতি যেন তার বাবা মায়ের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারে না। সে সব সময় তার মৃত বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। এই অল্প বয়সেই সে অনেকবার আত্মাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবেই তার পিতামাতার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেনি। আজকের এই বিশেষ আনন্দের দিনেও সুপ্রীতির মনে যেন কোনো প্রকার শান্তি নেই, কারণ আজকে সে যে ভয়ঙ্কর সাধনা করতে যাচ্ছে তা সে এর আগে কখনো করেনি। আর আজকের এই বিশেষ দিনে এই ভয়ঙ্কর সাধনা করার পিছনে প্রধান কারণ হল আজ সকলে সারাদিন রং খেলে ও হইচই করে ক্লান্ত হয়ে রাতের বেলা গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে। আর ঠিক ওই সময়েই সুপ্রীতি তার কাজ সম্পূর্ণ করবে। ঘড়িতে সময় রাত ৩টা। আশপাশ থেকে তেমন কোনো বিশেষ শব্দ আসছে না, কেবলমাত্র দূর থেকে কিছু শেয়াল কুকুরের ডাক ভেসে আসছে। সুপ্রীতিদের বাসার সামনের রাস্তায় একটিমাত্র বাতি জ্বলছে, আর তাছাড়া সমস্ত কিছু যেন অন্ধকারে ডুবে আছে। কেবলমাত্র সুপ্রীতির ঘরের ভেতর মোমের মৃদু আলো জ্বলছে। বড় একটি আয়নার সামনে মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে আছে সুপ্রীতি। তাদের বাসার সকলে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সে আয়নার সামনে এক বিশেষ অঙ্গভঙ্গি নিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, বেবি ব্লু, ব্লু বেবি, বেবি ব্লু, ব্লু বেবি, বেবি ব্লু, ব্লু বেবি। সে তার হাত দুটি এমনভাবে রেখেছে যেন মনে হচ্ছে তার দুই হাতে কিছু একটা উঠিয়ে ধরেছে, ঠিক যেমন করে আমরা অনেক সময় ছোট বাচ্চাদের ধরে থাকি। বেবি ব্লু, বেবি ব্লু, I know what she did to you. Baby blue, baby blue, I know what she did to you. Baby blue, baby blue, I know what she did to you. ঘরের ভেতরের মৃদু আলোতে আয়নার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুপ্রীতি। হঠাৎ সে খেয়াল করে আয়নায় তার প্রতিবিম্ব যেন কাঁপছে এবং একটি বিকট শব্দে আয়নাটি ভেঙে যায়। সেই সাথে মোমবাতিও নিভে যায়। কোনো এক শহরে ডেইজি ব্লু নামের একটি মেয়ে বসবাস করত। সেখানে এক সৈনিকের সাথে তার প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং কিছুদিন পর তাদের বিয়েও হয়। ডেইজি ব্লু ওই সৈনিকটিকে খুব বেশি ভালোবাসত। তারা খুব আনন্দের সাথে তাদের দিনগুলি কাটাচ্ছিল। বিয়ের 1 বছর পর তাদের খুশি যেন দ্বিগুণ হয় যখন তাদের ঘরে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়। কিন্তু ডেইজি ব্লুর সেই সুখ কিছুদিনের মধ্যেই দুঃখে পরিণত হয়। বাচ্চা হওয়ার কিছুদিন পরেই এক যুদ্ধে যোগ দিতে চলে যায় ডেইজি ব্লুর স্বামী। কিন্তু তার স্বামীর এই হঠাৎ যুদ্ধে যোগ দেওয়া সে কিছুতেই মেনে নিতে পারে না। সে মনে মনে খুব কষ্ট পায়
এবং মনে করে যে তার বাচ্চাটি একটি অপয়া, কারণ তার জন্মের পরেই ডেইজির স্বামীকে যুদ্ধে যোগ দিতে হলো। ডেইজি তার বাচ্চার খেয়াল রাখা একেবারেই কমিয়ে দিল এবং সে নিজেও অনেক দুর্বল হতে লাগল তার স্বামীর জন্য চিন্তা করে। ডেইজির স্বামীর প্রতি অগাধ ভালোবাসার জন্যই সে একে একে মানসিকভাবে ভেঙে পড়তে লাগল। একদিন ডেইজির কাছে খবর আসে যে তার স্বামী যুদ্ধে মারা গেছে। এই খবরে ডেইজি একেবারেই মানসিকভাবে ভেঙে পড়ে। স্বামীর মৃত্যুর শোকে এক পর্যায়ে সে কঠিন এক মানসিক রোগে আক্রান্ত হয়। একদিন ডেইজি তার স্বামীর সাথে নিজের একটি ছবি দেখে খুব রেগে যায় এবং এক আছাড়ে সেটি ভেঙে ফেলে এবং চিৎকার করতে থাকে। কাঁচ ভাঙার শব্দ ও ডেইজির চিৎকারে বাচ্চাটি খুব জোরে কেঁদে ওঠে। ডেইজি তখন ভাঙা কাচের এক টুকরো দিয়ে তার বাচ্চাকে মেরে ফেলে এবং নিজে আত্মহত্যা করে। এরপর থেকে যখন কোনো মানুষ রাত ৩টার দিকে একা কোনো আয়নার সামনে যেয়ে নিজ হাতে কোনো বাচ্চাকে ধরে আছে এমনভাবে বেবি ব্লুর নাম নেয়, তখন নাকি এক মহিলার আবির্ভাব হয় ওই আয়নার ভিতর এবং ওই মানুষটি তার হাতে একটি বাচ্চার ওজন অনুভব করে। এমন সময় যদি ওই মানুষটি ভয়ে তার হাত থেকে বাচ্চাটিকে ফেলে দেয়, সাথে সাথে ওই আয়নার ভেতরের মেয়েটি তাকে মেরে ফেলবে। কিন্তু যদি ওই মানুষটি ভয় না পেয়ে ওই বাচ্চাটিকে হাতে রেখে আয়নার ওই মেয়েটিকে বোঝাতে সক্ষম হয় যে শুধুমাত্র তার দোষেই তার বাচ্চা ও তার মৃত্যু হয়েছে, তাহলে ওই মানুষটির ভবিষ্যৎ জীবন খুব সুখের হবে এবং তার ভাগ্য সবসময় তার সহায় হবে। সকালে সুপ্রীতির মামা মামি সুপ্রীতির ঘরে এসে একেবারে হতভম্ব হয়ে যায়। সুপ্রীতির গলাকাটা নিথর দেহ মেঝেতে পড়ে আছে। সুপ্রীতি ছাড়া আর কেউ জানতেও পারল না যে তার সাথে আসলে কি ঘটেছিল।